হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে ক্লাস 12 ফিজিক্স ধারকত্ব ও ধারক এই লেসনটা শুরু হবে, চ্যাপ্টারটা প্রবলেম সেট 1। বেশ, ঠিক আছে। তো দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, 1 নম্বর গাণিতিক প্রশ্নগুলো সমাধান হবে। বলেছে একটি পরিবাহী গোলকের ধারকত্ব বলে দিয়েছে 10 মাইক্রোফ্যারাড এবং আধান বলে দিয়েছে -2 × 10⁶ কুলম্ব হলে বায়ুতের বিভব কত। বেশ, তো কি বলেছে সেটা লিখে নেব, তারপর সেই সূত্রে ফেলবো, অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কি বলেছে দেখো। প্রথমে বলেছে ধারকত্ব। ধারকত্বকে আমরা কী দিয়ে লিখি? সি দিয়ে। ক্যাপাসিটি অর্থাৎ ধারকত্ব, ঠিক আছে, বা ক্যাপাসিটর সি যে ধারকত্ব বলা হয়। তো 10 মাইক্রোফ্যারাড দেওয়া আছে, তাই না? তোমরা নিজেরাই বলো, মাইক্রোফ্যারাড আছে, ফ্যারাডে মাইক্রো থেকে কি 10⁻⁶, তাই না? আগে আমি অনেকবার বলেছি 10 × 10⁻⁶ ফ্যারাড। ওকে, আর কি দেওয়া আছে? আধান দেওয়া আছে, মানে কিউ দেওয়া আছে -2 × 10⁻⁶ কুলম্ব। আর কি বের করতে বলেছে গো? বিভব ভি কত। এবার সি কিউ ভি, এই যে কি সূত্র আছে, কিউ = সিভি, তাই না? তাহলে ভি = কি হবে? Q/C। এবার কিউ কত? 2 × 10⁻⁶। আচ্ছা, কেউ বলবে হয়তো যে মাইনাসটা কেন বসালেন না। আমি আগের কনসেপ্টেই বলেছি, আর এরকম অঙ্ক ফিজিক্সে অনেকই আছে না, যেগুলোতে শুধু চিহ্নের ব্যবহার হবে না, মাইনাসটা বসবে না। ওকে, বেশ। আর সি হচ্ছে 10 × 10⁻⁶। এটাকে ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 0.2 ভোল্ট। ওকে, বেশ। চলো 2 নম্বর অঙ্ক, তাহলে 1 নম্বর অঙ্ক হয়ে গেল। 2 নম্বর অঙ্ক কি বলেছে? একটি পরিবাহীর বিভব 500 ভোল্ট বৃদ্ধি করতে কি বলেছে? ভি বলে দিয়েছে 500 ভোল্ট। ভি হচ্ছে 500 ভোল্ট, তাই তো? ভি বলে দিয়েছে 500 ভোল্ট। আর কি বলেছে? বৃদ্ধি করতে 5 × 10⁻⁸ কুলম্ব আধান দিতে হয়। বেশ, বৃদ্ধি করতে এত আধান দিতে হয়। বেশ, আধান তাহলে কিউও বলে দিয়েছে 5 × 10⁻⁸ কুলম্ব। আধান দিলে ওই পরিবাহী ধারকত্ব কত? সি কত? করো, এটা আবার কি, আবার বলার কি আছে? সে একই সূত্র, কিউ = সিভি। তো সি বের করতে বলেছে, অর্থাৎ কিউ/ভি। কিউ হচ্ছে 5 × 10⁻⁸, আর ভি হচ্ছে 500, তাই তো? এটাই ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 0.01 × 10⁻⁸, মানে এটাকে 0.1 × 10⁻⁹ ফ্যারাড। এটা অ্যান্সার, বুঝলে? বেশ, চলো 3 নাম্বার অঙ্ক। সব ছোট অঙ্ক, ঠিক আছে, টেনশন নেই। একটি পরিবাহী গোলককে 15 × 10⁻⁹ কুলম্ব আধান দিলে, চলো প্রথমেই আধান বলে দিয়েছে, কিউ হচ্ছে 15 × 10⁻⁹। এক লাইন করে পড়ে নেবে আর লিখে নেবে, এতে বুঝতে সুবিধা হবে। দেখো, আবার সঙ্গে সঙ্গে পুরো পড়ার পর আবার এমন কিছু অঙ্ক থাকে যেগুলো পুরোটা না পড়লে আবার বুঝতে যায় না, ঠিক আছে? তো সময় দেখে নেবে। এর বিভব বলে দিয়েছে 500 ভোল্ট, অর্থাৎ ভিটা বলে দিয়েছে 500, তাই না? বেশ, দেখা যাক কি বলছে। 500 ভোল্ট না, দেখো এখন বলেন, দেখেছো? যিনি বললাম এই অঙ্কটার ক্ষেত্রেই যেমন বলে দিয়েছে যে একটি পরিবাহী গোলককে 15 × 10⁻⁹ আধান দিলে এর বিভব 500 থেকে বেড়ে হয়ে যায় 1500 ভোল্ট। দেখেছো? 500 ভোল্ট ভি দিলে হতো না, ভি কিন্তু বলেছে 500 থেকে 1500 ভোল্ট হয়। তাহলে আমরা কি ভিটা তাহলে কি জানি? বলো 1500 থেকে 500 বাদ দিলেই ভি বেরিয়ে যাবে। তাহলে ভি = 1500 - 500, তাহলে বেরিয়ে যাবে ভিটা 1000 ভোল্ট। এবার ভোল্টে আছে, আমি স্ট্যাট ভোল্টে নিয়ে যাবো, এরকম তাহলে স্ট্যাট কুলম্বে নিয়ে যেতে হবে। বেশ, ঠিক আছে। তো এটাকে আমি যদি স্ট্যাট ভোল্টে নিয়ে যাই, তাহলে 1000/300, মানে 1/300। বেশ, ভোল্ট থেকে স্ট্যাট ভোল্টে গেলে, ঠিক আছে, 1/300 দিয়ে ভাগ হবে, মানে গুণ হবে, যেটা বলবে। আর সে একই ব্যাপার, যদি গুণ দিয়ে 1/300 লেখো আর নিচে 300 একবারে ভাগ করতাম, সে একই। আর যদি ভোল্টে, স্টার্ট ভোল্ট থেকে ভোল্টে যাও, তাহলে শুধু 300 দিয়ে গুণ, ঠিক আছে? তো এটা কী হবে না, 10/3 স্টার্ট ভোল্ট, এইভাবেই থাক। বসাবো অঙ্ক যখন, তখন ঠিক হয়ে যাবে। তো 10/3 স্টার্ট ভোল্ট, আর এটাও কেউ স্টার্ট কুলম্বে আনতে হবে। তাহলে 15 × 10⁻⁹ আছে, তো 15 × 10⁻⁹ ইন্টু 3 × 10⁹, এটাকে করতে গেলে এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 45 স্ট্যাট কুলম্ব। ওকে, বেশ, তাহলে এটা কিউ বেরিয়ে গেল, ভিও বেরিয়ে গেল।
এবার কি বলেছে, গোলকটার ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে, তাই না? বেশ, তো গোলকটার ব্যাসার্ধ নির্ণয় অর্থাৎ আর নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এটা সিজিএস পদ্ধতি না, সিজিএসে তো আমরা জানি, একটা বলে দিই, তোমরা হয়তো কিছু কিছু দ্বারা আমি প্রথমে একটা বলে দিই, আমি 1 মিনিট না, এখানে তোমরা হয়তো ভাবছো যে এখানে 3 × 10⁻৯ কী করে হলো, আমি বলে দিচ্ছি দাঁড়াও। এখানে লিখে দিচ্ছি 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ ESU। দেখো বুঝতে সুবিধা হবে। এবার কোনো দেখো অসুবিধা নেই তো, আর কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে যেখানে কেন কুলম থেকে স্ট্যাট কুলম আনতে গেলে এটা কেন গুণ হলো, কারণ 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ ESU বা স্ট্যাট কুলম, ঠিক আছে, স্ট্যাট কুলম ইএসইউ আর স্ট্যাট একই, ঠিক আছে। বেশ, তো এইবার আর কোনো বুঝতে অসুবিধা নেই। এবার আমি এখানে বলি না আর বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমরা কী বের করবো, কিউ দিয়েছে ভি দিয়েছে, তাহলে আমি তো জানি যে কিউ ইকুয়াল টু সি ভি ভাই, তাহলে তো আমি কিউ দিয়েছে ভি দিই, তাহলে সিটা বের করবো। হ্যাঁ, সিটাই আর, অবভিয়াসলি সিটাই আর। কী জন্য, সিজিএস পদ্ধতিতে গোলকের ধারকত্ব যা হয় ব্যাসার্ধও তা হয়, ঠিক আছে। সিজিএস মনে রাখবে সবসময়, সিজিএস পদ্ধতিতে গোলকের ধারকত্ব ইকুয়াল টু তার ব্যাসার্ধ একই, ঠিক আছে। তাহলে এর যেটা ধারকত্ব হবে সেটাই তার ব্যাসার্ধ হবে, ঠিক আছে। তাহলে সিটাই আমি এক কথায় তাহলে আমি কী বের করবো না, সি বা আর যেটা বলবে, ঠিক আছে, সেটাই হচ্ছে ওর ব্যাসার্ধ। তো সি তাহলে কিউ বাই ভি, তাহলে কিউ কত 45, তাই না, কিউ 45 আর ভি কত 10/3। তাহলে একবারে আমি গুণ দিয়ে লিখে দেবো, অর্থাৎ দাগ দিয়ে ফেলি, তার 10/3 লিখি না, তারপরে লিখবো 45 × 3/10। ওকে, এবার এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 13.5 স্ট্যাট ভোল্ট, এর অ্যান্সার। ওকে, এরাই ব্যাসার্ধ, ঠিক আছে, কারণ সিজিএস পদ্ধতিতে গোলকের ধারকত্ব ইকুয়াল টু তার ব্যাসার্ধ। এখানে লিখে নেবে পাশে যে সিজিএস পদ্ধতিতে গোলকের ধারকত্ব ইকুয়াল টু তার ব্যাসার্ধ, ঠিক আছে। বেশ, চলো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, 125টি জলকণার প্রতিটির ব্যাসার্ধ 0.9 mm এবং বিভব বলে দিয়েছে 10 ভোল্ট। ওই জলকণাগুলি মিলিত হয়ে একটি বড় জলের ফোঁটায় পরিণত হলে বড় জলকণা মিলিত হয়ে 125টি জলকণার প্রতিটির ব্যাসার্ধ 0.9 mm এবং বিভব 10 ভোল্ট। ওই জলকণাগুলি মিলিত হয়ে একটি বড় জলকণায় পরিণত হলে বড় ফোঁটাটির ধারকত্ব বিভব কত হবে। বেশ, তো সেই খুব একটা কঠিন অঙ্ক দেয়নি, ঠিক আছে। তো কীভাবে করবো তখন দেখে নাও। তো দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, 4টা বলেছে 125টি জলকণার প্রতিটির ব্যাসার্ধ 0.9 mm এবং বিভব 10 ভোল্ট। বেশ, ঠিক আছে, চলো এটা বলো একবার আরেকবার। তো চলো 4 নম্বর অঙ্কটা করে নাও। বেশ, তো বিভব এত বলেছে, জলকণা মিলিত হয়ে একটা বড় জলকণা ফোঁটা তৈরি করে, তার ফোঁটাটা ধারকত্ব বিভব কত হবে। বেশ, তো প্রথমে ধরি ছোট জলকণার ব্যাসার্ধ স্মল আর, ধরি ছোট জলকণার ব্যাসার্ধ স্মল আর, ওকে, আর বড় জলকণার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। বেশ, ওটা পরে লিখবো, প্রথমে ছোট জলকণা যা যা আছে সমস্ত লিখে নিই, ছোট জলকণার ব্যাসার্ধ, বিভব, ধারকত্ব, আধান, এগুলো সব লিখে নিই, তারপরে বড়টার ব্যাপারে আলোচনা করবো। বেশ, তো ব্যাসার্ধ আর বলেছে, তো আরটা কত বলে দিয়েছে মনে হয় নাকি, 0.9 mm, 0.9 mm। এটাকে আমি সেন্টিমিটারে নিতে পারি না, 0.09 সেন্টিমিটার। ওকে, বেশ, এবার বিভব বের করো, বিভব ছোট জলকণার বিভব বের করো, বেশ, ছোট জলকণার বিভব যদি বের করা হয় তাহলে 10 ভোল্ট দেওয়া আছে, তাই না, 10 ভোল্ট। বেশ, 10 ভোল্টকে আমি স্ট্যাট ভোল্ট নিয়ে যাবো, অর্থাৎ 10 × 1/300, তাই না, মানে 10/300 এক কথায়। তো এটা করলে হবে 1/30 স্ট্যাট ভোল্ট। এইবার কি বলেছে, এবার হবে হচ্ছে, এবার এটা বেরিয়ে গেল। এবার আধানটা বের করবো, ছোটো জলকণার আধান, এবার আধানটা বের করি, আধান। তাহলে কী বেরোলো, ব্যাসার্ধ বেরোলো, বিভব বেরোলো, আর আধানটা বের করি, আধান কিউ সমান সিভি, মানে তো 0.09 সিটা কেন লিখছি না, আমরা জানি সিজিএস পদ্ধতিতে যেটাই তার ব্যাসার্ধ সেটাই তার ধারকত্ব, তো জানি। তো
সেটাই না ব্যাসার্ধ সেটা ধারক 0.09 ইন্টু ভি কত 1/30। তো এখান থেকে 0.003 স্ট্যাট ভোল্ট, ঠিক আছে, এটা বেরোলো। ওকে, এইবার কি হবে না ধরি বড় জলকণার ব্যাসার্ধ, এবার এইটা যাবো ছোট জলকণার ব্যাসার্ধটা হলে এবার বড় জলকণার ব্যাসার্ধ যাব। ধরি বড় জলকণার, ওটা স্মল আর ধরেছি, এটা ক্যাপিটাল আর ধরবো, জলকণার ব্যাসার্ধ ক্যাপিটাল আর। ওকে, এবার শর্তানুসারে কি করব, শর্তানুসারে ক্যাপিটাল আর এর মানটা আমি বের করে ফেলবো। দেখো কি হবে শর্তানুসারে। আগের বার একটা ওই প্রথম লেসনের লাস্ট অঙ্কটা মনে হয় করেছিলাম এরকম, 4/3 পাই আর কিউ, ক্যাপিটাল আর বড়টা, আর এটা কীভাবে তৈরি হয়েছে না 125টা কণা এক ছোট জলকণা তৈরি হয়ে মানে মিলিত হয়ে, তো 4/3 আর এটা আর না 125, সরি, বা এখানে 125, ঠিক আছে, এটা 125 এর কেটে দেওয়া হলে, ঠিক আছে, এখানে 125 ইন্টু 4/3 পাই আর কিউ। ওকে, এখানে কিন্তু 125 আছে, ঠিক আছে, মানে এই 4/3 পাই আর কিউটা 125টা 4/3 পাই আর কিউ দিয়ে তৈরি হচ্ছে, অর্থাৎ মানে 125টা বড় জলকণাটা ছোট 125টা জলকণাতে তৈরি হচ্ছে। তো এখানে জন্য স্মল আর, এটা ছোট আনার জন্য, আর এটা বড় ক্যাপিটাল আর। এবার সব কটা কেটে যাবে, এটা পড়ে থাকবে আর কিউ ইকুয়াল টু 125 ইন্টু আর কিউ। এবার কী হবে, আর ইকুয়াল টু 5 ইন্টু আর, তাহলে আর ইকুয়াল টু 5 ইন্টু স্মল আর কত দেওয়া আছে, স্মল আর মানে কি ছোটো জলকণার ব্যাসার্ধ, ছোটো জলকণার ব্যাসার্ধ কত দেওয়া আছে না 0.09, এটা করলে কত হবে না 0.45 সেমি হয়ে গেল। এবার কোশ্চেনে কী চেয়েছে, এবার দেখা যাক। কোশ্চেনে চেয়েছে মিলিত জলকণা পরিণত হলে বড় জলকণাটি ধারকত্ব, দুটো কোশ্চেন চেয়েছে, এক চেয়েছে বড় ফোঁটাটার ধারকত্ব, প্রথম কোশ্চেন বলেছে বড় জলকণার বা ফোঁটার ধারকত্ব চেয়েছে, তাই তো, আর চেয়েছে কি না বিভব চেয়েছে, অর্থাৎ বিভব বড় জলকণার, দুটো কোশ্চেনে লিখে নিলাম প্রথমেই বড় জলকণার বিভব। বেশ, তো এইবার দেখো আর কিছু করার আছে নাকি এখানে, এটা আগের যে মানে নিজের মতো যেটা দিয়েছিল বইয়ে সেই সূত্রানুসারে প্রথমে অঙ্কগুলো করে ফেললাম। এইবার বড় জলকণার ধারকত্ব কীভাবে হবে, ধারকত্ব মানে কী বের করতে বলছি, সি। তো সি আমরা জানি বড় ধারকত্ব, বড় জলকণা যারা ব্যাসার্ধ এটা আর, তো অর্থাৎ বড় জলকণা যারা ব্যাসার্ধ বেরিয়েছে সেটাই হয়, ধরে 8টা ব্যাসার্ধ ধরেছিলাম, তো ব্যাসার্ধ এটা যদি বেরোয় তো এটাই তো ধারকত্ব হয়, অর্থাৎ 0.45 হলো এর ধারকত্ব। তো এটা 0.45 হবে ধারকত্ব, না যেহেতু এটা ব্যাসার্ধ ধারকত্ব একই হয়, 0.45 স্ট্যাট ফেরার। এইবার এই স্ট্যাট ফেরারটাকে আমি এখানে কিন্তু পিকো ফ্যারাডে অ্যান্সারটা দিয়েছে, তাহলে এটাকে যদি করা হয় 0.45 ভাজিত 0.9, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে পিকো ফ্যারাড, না কত হবে 0.5 পিকো ফ্যারাড। দেখো অ্যান্সারটা মিলে গেছে, ঠিক আছে, 0.45 স্ট্যাট ফ্যারাড ছিল, এটাকে আমি যদি মানে এটাও অ্যান্সার, বাট এটাতে অ্যান্সার তোমাদের বই দিয়েছে 0.5 পিকো ফ্যারাড, তাহলে তুমি এটা 0.9 দিয়ে ভাগ করে দেবে, 0.5 পিকো ফ্যারাড বেরিয়ে যাবে। ওকে, এবার বলেছে বিভব বের করতে, অর্থাৎ ভি বের করতে বলেছে, ভি আর এটা সি। ভিটা কী করে বের করবে না ভি ইকুয়াল টু কিউ বাই সি, তাই না, তো কিউ এখানে এই কিউ বললে তোমরা কিন্তু আবার ওই ছোটো কিউ চলে যেও না, এখানে কিউ কী ব্যাপারটা বলছে ভালো করে বুঝছে না, বড় জলকণার বিভব, অর্থাৎ বড় জলকণার আধান আর একটা বড় জলকণার বিভব ধারকত্ব, তাই না, এইভাবে মনে রাখতে হবে। তো বড় জলকণার আধান কতটা, এখানে বড় জলকণার আধান কতটা, এখানে তো বড় জলকণার আধান বের করা হয়নি, ছোটো জলকণার আধানটা বের করা হয়েছে। তো এখানে প্রথমে লিখে নেবো বড় জলকণার আধান, বড় জলকণার আধান কত হবে, এটা আবার লিখলাম, তাই এটা এমনি হয়ে যায় মুখে মুখে। বড় জলকণার আধান কী বলেছে না ছোটো জলকণা 125টা দিয়ে তৈরি, তাহলে 125 ইন্টু কিউ, তাই না, 125 ইন্টু কিউ মানে 125 জলকণা দিয়ে তৈরি হয়েছে, তো 125
ইন্টু কিউ কত বলে দিয়েছি ছোটো জলকণা 0.03, পজিশনে 0.03 মানে হচ্ছে 0.375 স্ট্যাট কুলম। তাহলে এবার কিউ হয়ে গেল 0.375। আর বড় জলকণার ধারকত্ব কত? বড় জলকণার ধারকত্ব বড় জলকণার ধারকত্ব হচ্ছে বড় জলকণার ধারকত্ব, এই তো ধারকত্ব 0.5 পিকোফ্যারাড। হ্যাঁ, এটা পিকোফ্যারাডে দিয়েছে, আমি স্ট্যাট ফ্যারাডে আমরা করছি, স্ট্যাট কুলম্বে যেহেতু করছি, তাহলে এইটা 0.45 স্ট্যাট ফ্যারাড নিতে হবে, 0.45 স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে 250 ভোল্ট। ওকে, তো অ্যান্সার দেখো হয়ে গিয়েছে। তো বেশ অঙ্কটা তাহলে বুঝতে পারলে, অঙ্কটা একটু মানে খুব একটা জটিল না, কিন্তু এটা ওই আগের সেই প্রথম লেসনের অঙ্কের মতোই, একটুখানি কনসেপ্টটা যা একটু আলাদা। ঠিক আছে, ব্যাপার সেই ক্যালকুলেশন একই। ওকে, তো বেশ চলো 5 নাম্বার অঙ্কে যাওয়া যায়। 5 ভালো করে দেখানো, একবার 4 নাম্বার অঙ্ক প্রথম থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে কী করলাম? ব্যাসার্ধ বের করলাম, বিভব বের করলাম, আধান বের করলাম, তারপরে এদিকে বড় জলকণা ব্যাসার্ধটা ধরলাম, তারপর এদিকে ধারকত্ব বের করলাম। ঠিক আছে, বিভব বের করার জন্য এখানে কিউটা দরকার। ঠিক আছে, তো এখানে কিউটা করলাম, তারপরে অ্যান্সার হয়ে গেল। ওকে, বেশ চলো 5এর অ্যান্সারটা কী বলেছে কোশ্চেন? দুটি গোলকের ব্যাসার্ধ 10 সেমি ও 40 সেমি। ঠিক আছে, তো পড়ে নাও আর একবার। বলেছে দুটি গোলকের ব্যাসার্ধ 10 সেমি ও 40 সেমি। তাহলে লিখে গেল এখানে না, এখানে তুমি বুঝতে দুটো গোলকের ব্যাসার্ধ, আমরা নিশ্চয়ই দুটো বলছি, প্রথম গোলক একটা, দ্বিতীয় গোলক একটা। তো প্রথম গোলকের ব্যাসার্ধ বলেছে, তাই না? ব্যাসার্ধ বলেছে কত? 10 সেমি। আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ বলেছে কত? 40 সেমি। ঠিক আছে, এইবার ব্যাসার্ধ জানলে আমরা কি যে ধারকত্ব বুঝতে পারবো। সিজিএস পদ্ধতিতে ব্যাসার্ধ হচ্ছে ধারকত্ব, তাই আমরা নিচে লিখে দিতে পারি ধারকত্ব 10 সেমি, আর এটারও ধারকত্ব 40 সেমি, একই ব্যাপার, কারণ সিজিএস পদ্ধতিতে ধারকত্ব যা ব্যাসার্ধ তাই এটা 40 সেমি। ঠিক আছে, দ্বিতীয় গোলকের প্রথম গোলকের এটার ক্ষেত্রে কোনো ব্যাপার না। এইবার দেখো, এবার বলে দিয়েছি তারপর লাইনে, তাহলে প্রথম লাইন থেকে আমরা এগারোটা পেয়ে গেলাম। প্রথম লাইন থেকে আমরা এগারোটা, যখনই যেটা লাইন বলবে সেটা এত লিখে ফেলবে। প্রথম লাইন থেকে পেয়ে গেলাম। তারপর বলছি বিভব যথাক্রমে 40 ভোল্ট ও 10 ভোল্ট। তাহলে বিভব যথাক্রমে 40 ভোল্ট আর 10 ভোল্ট। তো বিভব মানে ভি, তাহলে প্রথম দুটো বলে দিয়েছে 40 একটা 10, তাহলে প্রথমটির বিভব V1 দিলাম, V1 ইকুয়াল টু 40 বলেছিল না, 40 আর 10, 40 ভোল্ট। এবার 40 ভোল্টে আছে, আমি স্ট্যাট এগুলোকে সব আমাকে স্ট্যাট ফ্যারাডে নিয়ে যাবো। ঠিক আছে, সরি, এটা ধারকত্ব সবসময় স্ট্যাট ফ্যারাডে হবে। ঠিক আছে, এটা স্ট্যাট ফ্যারাডে, এটা হচ্ছে 40 স্ট্যাট ফ্যারাডে। ঠিক আছে, সরি, এগুলোকে স্ট্যাট ফ্যারাডে আছে, তাহলে 40 স্ট্যাট ভোল্টে নিয়ে যাবে। 40 ইন্টু 1/300, তাহলে এটা কত হবে না 4/30 স্ট্যাট ভোল্ট। এবার দ্বিতীয়টার বিভব, সহজ অঙ্ক, বেশি ভাবনার কিছু নেই, যেটা বলে দেবে সেটা করে নেবা। দ্বিতীয়টির বিভব V2 10 ভোল্ট বলে দিয়েছে, তো 10 ভোল্ট মানে 10 ইন্টু 1/300, তাই না? তাহলে এবার 10, তাহলে কত হবে? তাহলে এটা না 1/30 স্ট্যাট ভোল্ট। এবার কোশ্চেন মার্কে কী চেয়েছে? তারপরের লাইনে কোশ্চেন মার্কে চেয়েছে এদের পরিবাহী তার দিয়ে যুক্ত করলে সাধারণ বিভব কত। আচ্ছা, সাধারণ বিভব মানে কি? সূত্র আছে সাধারণ বিভবে, V ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। ঠিক আছে, দাঁড়াও, এই দেখো সাধারণ বিভবের সূত্র V ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, এই সূত্রটা ব্যবহার হবে। ঠিক আছে, এই সূত্রটা বক্স করে নিও, আর না আমি লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা বক্স করে নিতে পারো, আর না সূত্রটা আমি লিখে দিচ্ছি। এটাই চেয়েছে না, আমি পাশে একবার লিখে দিচ্ছি সূত্র অঙ্কটা, এখান থেকে অঙ্কটা দিয়ে করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এরকম মধ্যে জায়গাটার মধ্যে হয়ে যাবে না, তাহলে আবার হবে সাধারণ বিভব। ঠিক আছে, সাধারণ বিভব V ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে C1 V1 তাহলে কত বলেছে? C1 বলেছে কত বলেছে? C1 বলেছে 10, তাই তো? C1 10 আছে,
C1 মানে কি ধারকত্ব C1, এটা C1 তো, ব্যাসার্ধ হচ্ছে R1, ধারকত্ব C1, এটা R2, এটা C2, ঠিক আছে। লিখে দিন, নাহলে আবার বুঝতে অসুবিধা হয়। এখানে পাশে পাশে নাম করে লিখে দিচ্ছি, ঠিক আছে, আর ওখানে জায়গা নেই। R1 C1 R2 C2, ওকে। এবার দেখো C1 বলেছে, C1 হচ্ছে 10, দেখো বুঝতে সুবিধা হবে। V1 4/30, বুঝতে পারছি, আরামসে যাচ্ছে। প্লাস C2 হচ্ছে 40, V2 হচ্ছে 1/30। তারপর C1 কত, C1 10, C2 কত, C2 হচ্ছে 40, বুঝতে পারলে? ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বেরিয়ে পড়বে, এটা করে দেবো ক্যালকুলেশনটা, তোমরা নিজেরাই করতে পারবে। তো আবার কি, ক্যালকুলেশনটা করলে বেরিয়ে পড়বে 16 ভোল্ট, এটা অ্যান্সার। ওকে, বেশ, তো ভালো করে দেখে নাও অঙ্কটা, খুবই সহজ ছিল অঙ্কটা। বেশ, চলো নেক্সট অঙ্ক, 6 নম্বর অঙ্ক। কি বলেছে 6 নম্বর অঙ্কে? বলেছে দুটি সদৃশ ধারকের প্রত্যেকটি ধারকত্বের মান C। বেশ, সি, এদের একটিকে V1 বিভবে এবং অপরটিকে V2 বিভবে আহিত করা হলো। তাহলে প্রথমেই বলেছে প্রত্যেকটা ধারকত্বের মান C, তাহলে দুটো ধারক আছে, তার মানে বোঝা যায় C1 ও C2 আছে, ঠিক আছে। এইবার এই দুটোর মান বললো সমান, অর্থাৎ C হবে, ঠিক আছে। তো দুটি ধারকত্ব C1 ওই C1 = C2 = C, ঠিক আছে। এবার এখান থেকে কী হবে, বিভব বের করতে। তবে এবার তারপর লাইনে কি বলেছে না, একটিকে V1 আর অপরটিকে V2 বিভবে আহিত করা হলো, অর্থাৎ বিভব বলে দিয়েছে V1 আর V2, ঠিক আছে। আর এটা বলেছে ধারকত্ব, ঠিক আছে, এটা ধারকত্ব, ঠিক আছে, এটা ধারকত্ব বলে দিয়েছে, আর বিভবটা বলে দিয়েছে। বেশ, আর কি বলেছে না, উভয়ের ঋণাত্মক পাদ দুটি একসঙ্গে যুক্ত করা হলো, ঠিক আছে। তড়িৎ সংযোগ, তাহলে এবার মনে রাখতে হবে উভয়ের ঋণাত্মক পাদ দুটি একসঙ্গে যুক্ত করা হলো, যখন ধনাত্মক পাদ দুটিও যুক্ত করা হলো তখন সমবায়ের শক্তি হ্রাস কত হবে। অর্থাৎ কি বলেছে কোশ্চেন, আরো ভালো করে পড়ো, উভয়ের ঋণাত্মক পাদ দুটি একসঙ্গে যুক্ত করা হলো, অর্থাৎ উভয়ের ঋণাত্মক পাদ দুটি একসঙ্গে যুক্ত করা হবে একবার, আর একবার ধনাত্মক পাদ দুটি যুক্ত করা হবে, দিয়ে যেটা হ্রাস হবে সেটা বাদ দিলেই হয়ে যাবে। বুঝালে ব্যাপারটা, কি ব্যাপারটা বললো? বেশ, বুঝিয়ে দিচ্ছি আমি। এবার হবে তড়িৎ সংযোগের আগে পরিবাহী দুটির মোট শক্তি। হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। এইবার হাফ C1 V1 স্কোয়ার, তাই তো? বেশ, তো এখানে C V1 স্কোয়ার প্লাস C V2 স্কোয়ার, এবারটা বুঝে নেবে কিন্তু, কারণ C1 সেটাও C, আর C2 সেটাও C, আর C1 যেটা সেটাও C, C2 সেটাও C। তো C1টাকে আমি শুধু C লিখতে পারি, আর V1 স্কোয়ারটা যে V1 স্কোয়ারই থেকে যাবে। আবার এর ক্ষেত্রেও হাফ C2টাকে C থাকতে পারে, কিন্তু V2টা V2 স্কোয়ারই থাকবে, ইকুয়াল টু হাফ C কমন নেবো, তাহলে V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার। ওকে, এটা 1 নম্বর দেবো। ওকে, এইবার তার তড়িৎ সংযোগের আগে হলে তড়িৎ সংযোগের পর করবো, যেটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে তড়িৎ সংযোগের পর মোট শক্তি, ঠিক আছে, তড়িৎ সংযোগের পরে মোট শক্তি, ঠিক আছে। এটা কীভাবে বের করবো, এটা ওই একই সূত্র, U2 ধরবো, দিয়ে বিয়োগ করে দেবো U1 - U2 ডিএল U ধরে। তো U2 হবে এটা হাফ, যেহেতু তড়িৎ সংযোগের পর, ঠিক আছে, তো এটা C, হ্যাঁ, C হাফ CV স্কোয়ার প্লাস হাফ CV স্কোয়ার, ঠিক আছে। ব্যাপারটা এরকম পর, যেহেতু হাফ CV স্কোয়ার, ঠিক আছে, এটা হাফ CV স্কোয়ার। তো এখান থেকে হাফ কেটে CV স্কোয়ার পড়ে থাকবে। এবার C যদি নেওয়া হয়, তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে V হলো V1 + V2/2, V1 + V2/2 এর হোল স্কোয়ার। ওকে, এইবার C
v1 প্লাস v2/2 এটা কোথেকে পেলাম, তাই তো বড় কোশ্চেন মতো মাথায় এসছে যে এখানে v1 প্লাস v2/2 যে লিখলেন এটা কোথায় পেলাম কোথেকে, তাই না? সি ভি স্কোয়ার এটা বুঝে গেল, হাফ কেটে গেল। এবার সিটা বসালেন ভি স্কোয়ারে, ভি এর মানটা কোথেকে পেলাম v1 প্লাস v2/2। আর v1 প্লাস v2/2 নিচে দেওয়ার সূত্র যদি না, সূত্র এটা না, কারণ নিচে 2 হয়ে গিয়ে তাহলে এটা সূত্রও না, তাহলে কোথেকে এলো বলছি। এখানে ভি দিয়ে দিয়েছি, তাহলে আমাকে প্রথমেই জানতে হবে এবার আমাকে সাধারণ বিভব বের করতে হবে, সাধারণ বিভব ভিটা বের করতে হবে। তো ভি এর মানটা বসাবো। আমি এখানে যেহেতু জানতাম সাধারণ বিভব, ওই জন্য আমি লিখে দিলাম একবারে। দেখো এই মানটাই বেরোবে, সাধারণ বিভব ভি ইকুয়াল কত হবে না C1 V1 প্লাস C2 V2, একটু আগে করলাম C1 প্লাস C2 এই সূত্র, ঠিক আছে? এটা করলে হয়ে যাবে CV1 প্লাস CV2/C প্লাস C, এখান থেকে করলে হয়ে যাবে 2C, আর C দিলে হয়ে যাবে V1 প্লাস V2, ঠিক আছে? এইবার এটা এই সি কেটে দিলে তৈরি যাবে হচ্ছে V1 প্লাস V2/2, ওকে, V1 প্লাস V2/2। এইবার সি থাকলো, ওই জন্য এবার তার এখানে ভি এর জায়গায় V1 প্লাস V2/2 বসলো, বুঝতে পারলে তো? এটা কিন্তু ভি এর মান, ভি, ঠিক আছে? এটা ভি এর মানটা বেরিয়ে পড়লো V1 প্লাস V2/2, কী হয় বেরোলো, বুঝতে পারলে তো? বেশ, ওর জন্য এখানে সি এর জায়গায় V1 প্লাস V2 তার হোল স্কোয়ার আছে বলে হোল স্কোয়ার হলো। এইবার কী হবে না, সি V1 প্লাস V2 শুধু এইটুকু হবে, হ্যাঁ, এটা V2 স্কোয়ার, ব্র্যাকেটটা কেটে দাও, শুধু এইটুকু এটা স্কোয়ার, আর নিচের দুইটা যেহেতু স্কোয়ার হয়ে গিয়েছে তাহলে একবারে 4, শুধু অনলি 4, আর এইটুকু ব্র্যাকেটে গিয়ে স্কোয়ার দাও, ওকে? তাহলে এইটা বেরোলো। এবার এই দুটো শক্তি যদি হ্রাস বলেছে কত চেয়েছে, তাই না? এখানে তো চেয়েছে যে শক্তি হ্রাস কত হবে, শক্তি হ্রাস তাহলে দুটো বিয়োগ করতে হবে, U1 মাইনাস U2 তাহলে হয়ে যাবে, ঠিক আছে? না, তড়িৎ শক্তির হ্রাস ডেল ইউ ধরলাম, ডেল ইউ। এবার ডেল ইউটা U1 মাইনাস U2, ঠিক আছে? U1 কত, হাফ সি V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস C/4 V1 প্লাস V2 হোল স্কোয়ার। তাহলে এখানে হবে হচ্ছে C/4 2 ইন্টু V1 এর 2 দিয়ে হবে এবার, মানে এখানে 2 কেন নিচ্ছি, ঠিক আছে? এখানে C/4 যদি কমন নিই তাহলে 2 থাকবে এখানে, তো 2 V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস, এটা তো পুরোটা কমন গিয়েছে, তো এর জন্য এটা পুরো শুধু সবকটা উঠে যাবে V1 প্লাস V2 হোল স্কোয়ার। এটা কিন্তু শুধু 2 ছিল, ওই জন্য একটা 2 হলো, ঠিক আছে? 2 এর জন্য দিয়ে 2 দিয়ে V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার হলো, ওকে? বুঝতে পারলে কেন হলো এটা? আর বাট এখানে কিন্তু এর ক্ষেত্রে কিন্তু পুরোটা এই হয়ে গেছে, কমন চলে গেছে, ওর জন্য শুধু ইন্টু মাইনাস দিয়ে, মাইনাস ছিল, মাইনাস দিয়ে V1 প্লাস V2 হোল স্কোয়ারটা পড়ে থাকবে, ওকে? বেশ, এবার এটা বোঝা গেল। তো C/4 2V1 স্কোয়ার প্লাস 2V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার প্লাস 2V1 V2, ঠিক আছে? বোঝা গেল এটা হোল স্কোয়ারের সূত্র। বেশ, তারপর C/4 V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস 2V1 V2 ইকুয়াল টু C/4 V1 মাইনাস V2 হোল স্কোয়ার, অতএব 1/4 C V1 মাইনাস V2, ঠিক আছে? V2 স্কোয়ার, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যান্সার, 1/4 C V1 মাইনাস V2 হোল স্কোয়ার। তাহলে বুঝতে পারলে এটাই অ্যান্সার দেওয়া আছে, 1/4 C V1 মাইনাস V2 হোল স্কোয়ার। তো ঠিক আছে, তো আজকে এতটা পর্যন্তই থাকলো, এরপরে 7 থেকে শুরু হবে, অল্প অল্প করে করি, ঠিক আছে ভিডিওটা? তো বেশ, থ্যাংক ইউ।